স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। অধস্তন আদালতে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বিষয়ে আগের আদেশ স্থগিত। এ নিয়ে শুনানিতে বাধা নেই। বিচার বিভাগ আলাদা করা নিয়ে ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আদেশে আজ এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজানের কাছ থেকে জানবো বিস্তারিত। মিজান, আপিল বিভাগের এই রায়ে কতটা স্বাধীনতার দুয়ার খুলবে বিচার বিভাগে? আসলে প্রথমেই বলতে হয় সংবিধানের 116 অনুচ্ছেদের কথা। 116 অনুচ্ছেদে কি বলা রয়েছে? 116 অনুচ্ছেদে বলা রয়েছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি সহ সার্বিক বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে কখনোই আসলে বিচার বিভাগের কাছে সেই পদায়ন বদলি সংক্রান্ত কোনো পরামর্শ কিন্তু নির্বাহী বিভাগ থেকে চাওয়া হতো না। আইন মন্ত্রণালয় তার একক ক্ষমতা বলে সেই সিদ্ধান্তগুলো কার্যকর করত। উপরন্তু বিচার বিভাগ থেকে যদি কোনো ধরনের কোনো নির্দেশনা দেওয়া হতো, সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হতো না, রেখে দেওয়া হতো। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন বিচার বিভাগ যাচ্ছিল তখনই কিন্তু আসলে বিচার বিভাগের বিচারপতিরা তারা কিন্তু অনেকটাই ঐক্যবদ্ধ হন এবং তারা কিন্তু একটা বিচার বিভাগের স্বকীয়তা এবং স্বাধীনতার প্রশ্নে একটা অবস্থান নেন। এবং সেই সময়কালটা ছিল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সময়। সে সময় আমরা দেখেছি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের একটা টানাপোড়েন, যেটি প্রকট আকার ধারণ করেছিল। আইন সচিবদের বারে বারে তলব করা হয়েছিল আপিল বিভাগে এবং পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে বিভিন্ন সময় তীব্র মন্তব্যের শিকার হয়ে গিয়েছিল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। একসময় সিনহা এই জের ধরেই কিন্তু সিনহা বাবুকে চলে যেতে বাধ্য করা হয়েছে, যেটি উনি বিদেশে যে পরে গণমাধ্যমের কাছে ওনার দেয়া ইন্টারভিউতে উনি জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটি কথা আপনার মাধ্যমে জানাতে হয়, এখনো কিন্তু স্বাধীন বিচার বিভাগের জন্য যে পৃথক সচিবালয়, সেই পৃথক সচিবালয়টা কিন্তু এখনো প্রতিষ্ঠা হয়নি। এই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কার্যত বিচার বিভাগের যে স্বাধীনতা নিয়ে বহুল চর্চা হচ্ছে, সেই চর্চাটি আসলে কাগজে কলমে থেকে যাবে, কিন্তু বাস্তবে রূপ নেবে না। কারণ পৃথক সচিবালয় যদি না হয়, সেক্ষেত্রে এই যে অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের যেই অথরিটি রয়েছে, সেই অথরিটির কিন্তু কার্যকর হচ্ছে না। এবং সেক্ষেত্রে কিন্তু বারবার প্রধান বিচারপতি যখন এই ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তিনি কিন্তু যেই কাজ নিয়ে এগোচ্ছেন এবং তিনি সর্বাত্মকরণের চেষ্টা করেছেন, এবং অতি সম্প্রতি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু এই পৃথক সচিবালয়ের পক্ষে মত দিয়েছেন। সেক্ষেত্রে হয়তো সামনের দিনগুলোতে বিচার বিভাগ তার স্বাধীনতা, স্বকীয়তা ফিরে পাবে এবং হাইকোর্টে যে রিটটি চলমান রয়েছে তার মধ্য দিয়েও নতুন অনেক নির্দেশনা আসবে, যা বিচার বিভাগের মান, মর্যাদা এবং স্বকীয়তাকে বাড়াবে। তো এই ছিল এই বিষয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান। এনবিআরে চলছে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মেহের মনি। মনি, কালকে আমরা দিনভর আন্দোলন দেখছিলাম, আপনি জানাচ্ছিলেন সেখানকার কথা। আজকের চিত্র কেমন দেখছেন আর এতে কি ধরনের প্রভাব পড়ছে সব মিলে জানাবেন। হ্যাঁ সাথী, আজকেও এই দ্বিতীয় দিনের মতো তারা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে এখানে এনবিআরের মূল ফটকের বাইরে তারা অবস্থান নিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এনবিআরের যারা কর্মকর্তা, আন্দোলনরত কর্মকর্তা, যারা শীর্ষ পর্যায়ে যারা শীর্ষ নেতৃত্বে আছেন তারা এখানে বসে আছেন। আশেপাশে যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা সবাই আছেন। এখানে তারা আজকে সকাল থেকেই, গতকালের মতো আজকে সকাল থেকেও তারা এখানে অবস্থান নিয়ে তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূল ফটকের ভেতরে অনেক বিজিবি, পুলিশ তারা সবাই মোতায়েন রয়েছে। গতকালের মতোই আজকেও একই পরিস্থিতি আমরা দেখছি। আমরা তাদের আন্দোলনকারী যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে কালকের আন্দোলনের পরে তারা কোনো প্রতিক্রিয়া পেয়েছে কিনা সরকারের তরফ থেকে বা অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে, কিংবা তাদের তো মঙ্গলবারে অর্থ উপদেষ্টার সাথে বসার কথা রয়েছে, সেক্ষেত্রে তাদের কি সিদ্ধান্ত। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের সিদ্ধান্তে অনড়। তারা এনবিআরের চেয়ারম্যানের পদ থেকে বিষয়ে তারা অনড়। যদিও তারা মঙ্গলবারে তারা এই আলোচনা, অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় বসবেন, কিন্তু তারা
তার আগেই তারা অপসারণ চান। যদি অপসারণ না হয় তারপরেও তারা আলোচনায় বসবেন, তারা সবসময় আলোচনায় আগ্রহী এবং এই আলোচনার মাধ্যমে এই অচল অবস্থা তারা দূর করতে চান। তারা এই যে আজকে দুই পক্ষ, অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়, এনবিআর যারা আন্দোলনকারী কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে, এনবিআর ঐক্য পরিষদ, এই দুটি পক্ষ আসলে মুখোমুখি অবস্থান নিয়েছে। কোনো পক্ষই আসলে এই অচল অবস্থা কাটার মতো কোনো অবস্থা আসলে দেখা যাচ্ছে না। কিন্তু এই দুই পক্ষের অচল অবস্থায় আসলে দেশের অর্থনীতি এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, কারণ সব কাস্টমস হাউজে আমদানি রফতানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে তাদের শাটডাউন কর্মসূচির কারণে, যে কারণে এখন আমদানি রফতানি স্থবির হয়ে গেলে দেশের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাবে। পণ্য আমদানির ক্ষেত্রেও বা রফতানির ক্ষেত্রেও এই ধরনের একটি পরিস্থিতি পড়বে। ফলে এই নিকট ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে এই সংকট যদি কোনো দুই পক্ষ থেকে এই সমাধানে এগিয়ে না আসে বা এই অচল অবস্থা চলতে থাকলে বড় ধরনের একটি রাজস্ব আহরণ যেমন ঘাটতি তৈরি হবে, তেমনি আমদানি রফতানি দেশের ব্যবসা বাণিজ্যে একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তো সাথী, এই ছিল এখান থেকে। মেহেরমণি, ধন্যবাদ। আগারগাঁও থেকে আমাদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন মেহেরমণি। আর এই আন্দোলনের ফলে কি ধরনের প্রভাব পড়েছে স্থলবন্দরে, সেই তথ্য জানবো সাতক্ষীরা সহকর্মীর কাছ থেকে। সেখানে আছেন বেলাল হোসেন। বেলাল, জানাবেন এই চলমান আন্দোলনে আমদানি রপ্তানিতে কি ধরনের প্রভাব পড়ছে আর কি তথ্য আছে আপনার কাছে সব মিলিয়ে? সাথী, আসলে এনবিআর সংস্কার কমিশনের ডাকে দেশব্যাপী যে আন্দোলনে নেমেছে এনবিআরের কর্মকর্তারা, এটির প্রভাবে কিন্তু সাতক্ষীরার ভোমরার স্থলবন্দর একেবারে স্থবির হয়ে পড়েছে। আমরা দেখেছি যে ভোমরার এপারে যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং সকালে যখন আমরা ভোমরা কাস্টমসে এসেছি এখানে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি এবং এখানে শুধুমাত্র যাত্রী সেবাটা চালু রয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি এবং কর্মকর্তাদের ফোন নাম্বারেও যোগাযোগ করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি, কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারিনি। তবে একটি মাধ্যমে একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে আমাদের সাতক্ষীরাতে ওইভাবে কোনো আন্দোলন বা কর্মসূচি নাই, কেন্দ্র থেকে যে আন্দোলনটা চলছে সেটির অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা কাস্টমসের যে কার্যক্রম সেটি স্থবির রয়েছে এবং শুধুমাত্র যাত্রী সেবাটা চালু থাকবে। আপনার আরেকটি বিষয় হচ্ছে গত কয়েক মাসে ভারত যে 3 বারে যে বিভিন্ন পণ্যের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির প্রভাবে ভোমরা স্থলবন্দরে তেমন প্রভাব না পড়লেও বর্তমানে গত শুক্রবার যে নিষেধাজ্ঞা দিয়েছে পাট এবং পাটজাত দ্রব্য এছাড়া বিশেষ কাপড়ের যে সুতা রয়েছে সেই সুতার আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেই কিন্তু ভোমরা স্থলবন্দরের যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েছেন বলে আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এখন যে যাত্রীরা পারাপার হচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসা রয়েছে তারা এবং ভারতের যারা বাসিন্দারা রয়েছেন তারা, এই ছাড়া আসলে ভোমরায় কিন্তু সেই ধরনের কার্যক্রম নয়, এক প্রকারে কার্যত স্থবির বলা যেতে পারে। তো সাথী, এই ছিল সাতক্ষীরার ভোমরা কাস্টমস থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বেলাল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করছে দলটির নেতারা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। এর মধ্যে আমরা 16ই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16ই জুলাই। আমরা 3রা আগস্ট, আপনারা জানেন যে 3রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী 1 দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্যদিবস বলা হয়েছিল, সেই 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, 1 জুলাই থেকে 30 জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচিটি যারা তত্ত্বাবধান করবেন, বাস্তবায়ন করতে কাজ করবেন, এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব, কোন কোন জেলায় কবে থাকবো, এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় অর্থাৎ দৌলতপুর উপজেলায় আছি এবং এলাকার সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো। এই এলাকার যারা মানুষ আছে তাদের সঙ্গেই কথা বলি। এই এলাকার সংকটগুলো আসলে কি, একটু আপনার কাছে জানতে চাই। যে আমি যতদূর জানি যে নদী ভাঙন অন্যতম সমস্যা, একটু বলবেন কি ধরনের সমস্যায় ভোগেন আপনারা? আমরা নদী ভাঙ্গার সমস্যার কারণে আমরা দৌলতপুর আমরা উপজেলায় আসতে পারি না, শিবালা ঘিউর হয়ে আমাদের এখানে আসতে হয়। এই মুহূর্তে আসছি। যাতায়াত ব্যবস্থা কেমন? কোনো রকম যাতায়াত ব্যবস্থা ভালো নাই। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে একটু শুনি। আপনি বাড়ি নিয়ে কিছু বলেছিলেন একটু আগে আমাকে। হ্যাঁ, আমি আর বাড়ি নদীতে চলে যেতে হবে। আমি খুব বেকার আছি, আমার কোনো থাকার জায়গা নাই। আরও মানুষ আছে আমার গ্রামের, সবাই নীরবে নিয়ে এসি। এখন যদি আপনারা সরকার যদি আমাকে ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বাঁচুন, তাহলে বাঁচা কায়দা নাই। বুঝতে পেরেছি। আমি আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই যে এলাকার আমি যতজনের সঙ্গে কথা বললাম যে নদী ভাঙনটাই হচ্ছে অন্যতম সমস্যা। আপনাদের বাসাও কি নদীর আশেপাশে? আমার বাসাটা নদীর একদম কিনারে পড়ে গেছে, যে কোনো সময় আমার বাড়িটা ভেঙে যাবে। আশেপাশে প্রায় 500 বাড়ি ছিল, 500 বাড়ি ভেঙে গিয়েছে। এখনও কিছু বাড়িগুলো আছে, তারা মানে খুবই দুর্বল অবস্থায় আছে। তারা আমাদের টিওনদের কাছে আসছিল, তারা বলছে যে কিছু জিও ব্যাগের দিতে সমাধানের জন্য আসলে আপনারা এটা চাচ্ছেন। আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে আমি যদি বলি যে নদী ভাঙন কিংবা রাস্তাঘাটও খুব একটা যে ভালো তা না, অনেক ক্ষেত্রেই দেখা যায় জেলার সাথে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভাঙা। এই যে এসব বিষয়ে কি আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিংবা নদী ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের? আলহামদুলিল্লাহ, আমাদের পশ্চিম মানিকগঞ্জ মূলত ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা
সম্পূর্ণই যমুনা নদী এবং পদ্মা নদী দ্বারা বেষ্টিত এবং যমুনার শাখা নদী দ্বারা বেষ্টিত। আমার কাজকর্ম প্রতিনিয়তই আমরা নদীর সাথে আমাদের মোকাবেলা করতে হয়। আমরা প্রতিনিয়তই আমরা প্রশাসন বরাবর এবং পানি উন্নয়ন বোর্ড বরাবর আমাদের এই দুরবস্থার কথা আমরা জানিয়ে আসছি। এই নদী ভাঙনের কবলিত এলাকাগুলোতে রাস্তাঘাটের ব্যাপক সমস্যা, এখানে যাতায়াত ব্যবস্থা নাই বললেই চলে। আমাদের বিদ্যুতের লোডশেডিং বেশি এখানে বেশি ঘটে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে চিকিৎসা ব্যবস্থা, শৃঙ্খলা ব্যবস্থাও ভালো না। যাতায়াত ব্যবস্থা খারাপ হলে ব্যবসা বাণিজ্য সহ দারিদ্র্য বিমোচন সব ক্ষেত্রেই আমাদের পিছনে পড়ে থাকতে হয়। নদী ভাঙনের কবলে আমরা নদী ভাঙনের কোনো ব্যবস্থাই আমরা এই 50 বছরে আমাদের কবলে নদী ভাঙনের কোনো ব্যবস্থাই আমরা এই 50 এলাকায় আমরা পরিলক্ষিত করেছি। নদী ভাঙন আপনাদের অন্যতম সংকট। আমি যদি দৌলতপুরের কথা বলি, মানিকগঞ্জে নদী ভাঙন অন্যতম সংকট। সংকটের অর্থাৎ এখানে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেটিরও অবস্থা খুব একটা ভালো না। তো আমরা সারাদিন চেষ্টা করব দৌলতপুরে যেসব সমস্যা, সংকট, সম্ভাবনা রয়েছে সেসব জানাবার। দুপুর 2টার লাইভ দেখার জন্য ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।